সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে দেখছি শুধুমাত্র মালদা মুর্শিদাবাদের ঘটনাই খবরই সবাই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছে। তো তা দেখে মনে হলো না আমারও কিছু একটা বলা দরকার এই সোশ্যাল মিডিয়ার ঘটনাগুলি দেখে। আমাদের রাজ্যে যে অশান্ত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, একটা ঘটনার পর একটা ঘটনা লেগেই আছে, যেন আমাদের রাজ্যে কোনো একটা কুনজর লেগে গেছে। রাজ্যটা কোনোভাবেই যেন শান্ত হচ্ছে না। একের পর এক ঘটনা লেগেই যাচ্ছে। এমন কতগুলি ঘটনা আমাদের রাজ্যে ঘটছে যা কোনো দিন আগে ঘটেনি। যা একদম মানে বাকি যত রাজ্যগুলি আছে আমাদের ভারতে, সেই রাজ্যগুলি আমাদের রাজ্যকে দেখে যেন ছি ছি করছে। সেই আমাদের রাজ্য কোথায় এক মনীষীদের একটা পবিত্র স্থান ছিল, সেই রাজ্যটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। আপনারাই একবার ভেবে দেখুন রাজ্যের বর্তমান কী পরিস্থিতি। আর আমাদের এই রাজ্যের বর্তমান পরিস্থিতি যে এতটা খারাপ হয়ে যাবে আমরা আগে কখনো ভাবতে পারিনি। আর রাজ্যে এমন যে জায়গাগুলি ঘটনাগুলি ঘটছে আর কি, ধরুন এই মালদা মুর্শিদাবাদ, সেই মালদা মুর্শিদাবাদ সবসময়ই সংবাদ শিরোনামে থাকছে। আর এই মালদা মুর্শিদাবাদের কারণে আমাদের পুরো পশ্চিম বাংলা ভারতবর্ষের কাছে অপমানিত হচ্ছে, বা ভারতবর্ষের কাছে আমরা ঘৃণার পাত্র হয়ে উঠছি। এমন কতগুলি ঘটনা ঘটছে যে মালদাতে এসএআরকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে, আপনারা হয়তো এতক্ষণে সবাই দেখে ফেলেছেন যে মাননীয় 7 জন জুডিশিয়াল বিচারপতিকে বন্দি করে আন্দোলন এসআইআরের নাম তোলাকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছে, বিচারপতিরা প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়েছে। কতগুলি ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারলাম যে একজন মহিলা বিচারপতি নিজের প্রাণ বাঁচানোর জন্য গাড়িতে করে যাচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কেউ বাস দিয়ে সেই গাড়িতে আক্রমণ করছে বা ইট ছুঁড়ে মারছে। তো বলুন, এরকম করে কি কোনো একটা সমস্যার সমাধান করা যায়? এটা কি কোনো আন্দোলন হলো? যে ঠিক আছে, আপনাদের এসআইআর এ নাম উঠেনি বা আপনাদের নাম ডিলিটেড হয়েছে, সেটা তো বড় কথা না। যে আপনারা যে পদ্ধতিতে আন্দোলন চালাচ্ছেন সেটা তো কোনো গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে না। যে আপনাদের নাম ওঠেনি, আপনারা ট্রাইব্যুনালে আপিল করুন। হ্যাঁ, ট্রাইব্যুনালে আপিল করে আপনারা আপনাদের যে কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলি শো করুন। সেটা হাইকোর্টে হোক বা সুপ্রিম কোর্টে হোক, জেলা জজ কোর্টেও আপনারা ট্রাইব্যুনালে আপিল করতে পারেন। সেখানে যদি আপনারা সঠিকভাবে কাগজপত্র দেখাতে পারেন, তাহলে তো আপনাদের নাগরিকত্ব দিতে কে বাধা দিবে? আপনাদের নাগরিকত্বকে কি কেউ আটকাতে পারবে? যে আপনারা যে আন্দোলনটা করলেন সেই আন্দোলনের মধ্যে দিয়ে কি আপনারা এখন নাগরিকত্ব পেয়ে যাবেন? কখনোই পাবেন না। তো আপনারা এরকমটা না করে একটা সঠিক পদ্ধতিতে আন্দোলন করলে হয়তো আপনারা নাগরিকত্ব পেয়ে যেতেন। কিন্তু এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মনে হয় না যে আপনারা অতি সহজে এই নাগরিকত্ব এখন পাবেন। যে মালদার কালিয়াচকের যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনা ঘটার পর যে যার মেন নাম উঠে আসছে, আইনজীবী মোফাক্কারুল ইসলাম, তিনিও অ্যারেস্ট হয়েছেন সিআইডির হাতে। তো তাকে এখন সিআইডির থেকে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাকে নিয়ে নিয়েছে তাদের হেফাজতে। সেই সঙ্গে আরও 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তারাও এখন হয়তো বন্দি আছে। তো ভাবুন যে আপনারা হয়তো আপনাদের ভালো করার জন্য বা আপনাদের নাম ভোটার লিস্টে ওঠানোর জন্য আপনারা এই আন্দোলনটা করলেন। ভাবলেন যে আন্দোলন করে হয়তো আপনাদের নাম ভোটার লিস্টে উঠে যাবে। কিন্তু দেখুন, যে 17 জনকে আটক করা হয়েছে তাদেরকে এখন অতি সহজে জেল থেকে ছাড়া পাবে। ভাবুন, এই 17টা ফ্যামিলি তো রয়েছে, তারা এখন কি করবে? হয়তো যে 17 জনকে আটক করা হয়েছে তারাও হয়তো সাধারণ পরিবারেরই সদস্য হয়ে থাকতে পারে। তারা এখন এই জেলের মধ্যে বন্দি থাকতে হবে। তারপরে দেখলাম যে ওয়াকফ আন্দোলনের সময় মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছিল, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যারা হত্যা করেছিল বা তাদের হত্যা করার সন্দেহে তাদের যে আরও কয়েকজনকে বন্দি করা হয়েছিল, তাদের এখনও জেল থেকে ছাড়া হয়নি। তাহলে ভাবুন একবার যে তারা নিজেদের ওয়াকফ সম্পত্তি আদায়ের জন্য বা ওয়াকফ আন্দোলনের জন্য নিজেদের ভালো করার জন্য আন্দোলন করছিল, তারা এখন জেলে বন্দি আছে। ভাবুন তাদের পরিবারগুলি কীভাবে চলছে।
তো আপনারা ভাবুন তো, যে আপনারা ভালোর জন্য যাচ্ছেন, কিন্তু আন্দোলনটা করবেন ঠিক আছে, আপনাদের কোনো একটা বিষয়ে আপনাদের মতপার্থক্য থাকতে পারে, বা আপনাদের সরকারের প্রতি বিদ্বেষ থাকতে পারে, সরকারের কোনো কাজ আপনাদের পছন্দ নাই হতে পারে। সেই জন্য আপনারা প্রতিবাদ করুন, কিন্তু প্রতিবাদ করার তো একটা নির্দিষ্ট ধরন আছে। এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা প্রতিবাদ করুন, কিন্তু সেই প্রতিবাদটা এমন করবেন না যে হ্যাঁ, সেটা অসাংবিধানিক হয়ে যাক বা অগণতান্ত্রিক হয়ে যায়। যে এমন পরিস্থিতি আপনারা তৈরি করে ফেলেন আন্দোলনের নামে, সেই পরবর্তীতে যখন আপনাদেরকে ধরাও পাকড়াও হবে, তখন আ আপনারাই বলতে থাকবেন যে সরকার শুধুমাত্র এদেরকে টার্গেট করে, বিশেষ সম্প্রদায়ের মানুষদেরকে টার্গেট করে। কিন্তু আপনারা তো নিজেরা ভেবে দেখুন না যে কেন আপনাদেরকেই কেন টার্গেট করছে? কারণ আপনারা এমন কিছু কাজ করছেন, যার জন্য সরকার আপনাদেরকেই টার্গেট করছে। আপনারা এমন কাজ করবেন না যাতে কেউ আপনাদেরকে টার্গেট করতে পারে। কিন্তু আপনারা বারবারই এমন কিছু কাজ করবেন যে বাধ্য আপনাদেরকে আ বাধ্য হয়ে আপনাদেরকে আটক করতে হচ্ছে। যে ওয়াকআপ আন্দোলনে যাদের বন্দী হয়েছে তাদের পরিবারগুলিকে দেখলাম এখনও কান্নাকাটি করছে, যে শুধু বলে যাচ্ছে যে তাদের কোনো দোষ নেই, তাদেরকে বিনা অপরাধে ফাঁসানো হয়েছে বা শাস্তি দেওয়া হচ্ছে। তো কেন, কোন দরকার ছিল সেরকম ওয়াকআপ আন্দোলনের সময় অশান্ত পরিবেশ সৃষ্টি করতে, বা এখন এসআইআরকে নিয়ে যে পরিস্থিতিটা সৃষ্টি হলো, বিচারপতিদেরকে আটকানো, কোনো দরকার ছিল? না, কোনো দরকার ছিল না। কিন্তু আপনারা করেছেন। তারপরে শুধু কি এই ওয়াকআপ আন্দোলন বা এসআইআর বিরোধী আন্দোলন, কিন্তু দেখলেন যে এসআইআর আন্দোলনকে নিয়ে একটা বিশাল ঝামেলা চলছে। তারপরেও আপনারা এই বিচারপতি এদের সাথে এরকমটা তো করলেনই, সেই সঙ্গে দেখলাম সেনাবাহিনীর গাড়ি আটকেও আপনারা বিক্ষোভ করছেন। তো এই যে এইসব কাজকর্মগুলি যে আপনারা করছেন, এই কাজকর্মগুলি করার মধ্যে দিয়ে কি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে? না, হয়ে যাবে না। আর তাতে আপনারা আপনাদের সমস্যাটাকে আরও জটিল করে তুলছেন। এখানে কোনোভাবেই সেই সমস্যার সমাধান হবে না। তাই আপনারা আন্দোলন করুন, গণতান্ত্রিক পদ্ধতিতে করুন, হ্যাঁ? রাগের বশে এমন কোনো কাজ করবেন না যে অশান্ত পরিবেশ তৈরি হয় আর আপনাদেরই কষ্টটা আরও বৃদ্ধি পাবে। এমন কিছু করবেন না। আর যে কোনো আন্দোলন করতে যান, করার সময় নিজের একটা বিবেক বা নিজের বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে দেখবেন যে আমি এই আন্দোলনটাতে থাকবো, থাকাটা কি উচিত? বা কোন পরিস্থিতি সৃষ্টি হলে আমাকে এই আন্দোলন থেকে সরে যেতে হবে, বা কোন কাজটা করা উচিত নয়, সেগুলো তো একটা নিজের বুদ্ধি দিয়েও বিচার বিবেচনা করা যায়। যে আমরা আন্দোলন করছি, আন্দোলনের নামে দাঙ্গা হাঙ্গামা করব, বাড়িঘর ভাঙচুর করব, কাউকে মার্ডার করে ফেলবো, সেগুলি তো আন্দোলন হতে পারে না। বিচারপতিদেরকেও আপনারা ছাড়ছেন না। যে আপনারা ধরুন কোনো একটা অপরাধ করলেন, আ পুলিশের কাছে যাচ্ছেন, পুলিশ আপনাদের বিচার করে দিচ্ছে না। তারপরে কোন গ্রাম পঞ্চায়েত প্রধান আপনাদের কোনো সমস্যার সমাধান করে দিতে পারছে না। তখন আপনারা কার কাছে যাবেন? সেই বিচারপতিদেরকে কাছেই আপনাদের যেতে হবে, বা বিচারপতির কাছেই আপনাদের ভরসা রাখতে হবে যে না, আপনারা একটা সঠিক বিচার পাবেন। কিন্তু না, আপনারা সেই বিচারপতিদেরকেও ছাড়ছেন না। তাহলে তাহলে কি হতে পারে পরিস্থিতিটা আপনারা ভাবুন?